প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি গ্রামলি ইংলিশ ক্লাস বিডিতে। সঙ্গে আছি আমি দেলোয়ার সৌরভ, লেকচারার ইন ইংলিশ। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়, অ্যাসাইনমেন্ট তৈরি করার সঠিক ফরম্যাট এবং অ্যাসাইনমেন্টের কোন পাতায় কী লিখতে হয় সেই সম্পর্কে আজকে থাকছে বিস্তারিত আলোচনা। এবং আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজ। এই অ্যাসাইনমেন্টটা তোমরা নিজেরা করবে। অ্যাসাইনমেন্ট লেখার আজকে যেই ফরম্যাট দিব, আজকে যে কৌশলগুলি আলোচনা করব, কীভাবে একটি অ্যাসাইনমেন্ট তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট তুমি কীভাবে লিখবে সেই সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা থাকবে। এবং তোমাদের জন্য যেই কাজটি থাকবে সেই কাজটি তোমরা সুন্দর মতো করে আমার কাছে জমা দিবে অথবা আমাকে দেখাবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিব যে অ্যাসাইনমেন্ট কি। এই বিষয়টা আমাদের আগে জানা দরকার যে হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাসাইনমেন্ট রেফার টু। অ্যাসাইনমেন্ট যেই টার্মটা, এই টার্মটি দিয়ে কি বোঝায়। দেখো যে দ্য টার্ম অ্যাসাইনমেন্ট রেফার্স টু টাস্ক অ্যাসাইনড টু স্টুডেন্টস বাই দ্য টিচার টু বি কমপ্লিটেড মোস্টলি আউটসাইড অফ ক্লাস। যে অ্যাসাইনমেন্ট হলো এমন একটি কাজ, অ্যাসাইনমেন্ট বলতে এমন একটি কাজকে বোঝায় যেটা শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে দেয়, বিশেষ করে ক্লাসের বাইরে এই কাজটি করার জন্য। মেজর যে অ্যাসাইনমেন্টগুলি সেগুলো তিন প্রকারের হয়ে থাকে, অথবা প্রধান যে অ্যাসাইনমেন্টগুলি আছে এগুলি তিন প্রকারের হয়ে থাকে। এগুলোর মধ্যে ফার্স্ট যেটা আসে সেটা হলো অ্যাসে টাইপের অ্যাসাইনমেন্ট, তারপরে থাকে রিপোর্ট এবং তারপরে থাকে ডিসার্টেশন। ডিসার্টেশন শব্দটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডিসার্টেশন বলতে বোঝায় নিবন্ধধর্মী, প্রবন্ধধর্মী অথবা বিশ্লেষণাত্মক যেই সমস্ত অ্যাসাইনমেন্টগুলি থাকে, এই অ্যাসাইনমেন্টগুলিকেই বলা হয়ে থাকে ডিসার্টেশন। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের যেই ফরম্যাট বা অ্যাসাইনমেন্ট যেভাবে লিখব সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি একের পর এক। দেখো, প্রথমে তোমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমাকে প্রতিটি পাতা, মানে যেই পাতাগুলিতে তুমি অ্যাসাইনমেন্টটি লিখবে সেই প্রতিটি পাতার চতুর্পাশে মার্জিন করা লাগবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তোমার অ্যাসাইনমেন্টের চতুর্পাশে মার্জিন থাকবে, কিন্তু এই মার্জিনটি তুমি স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে, দাগ দিয়ে করতে পারো। যে প্রতি পাশে সমান পরিমাণ জায়গা রেখে মার্জিন করতে হবে এবং মাঝখানে যে জায়গাটুকু থাকবে সেই জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে। এটা হলো অ্যাসাইনমেন্ট লেখার একটি নিয়ম, একটি স্ট্যান্ডার্ড। যদি একটি অ্যাসাইনমেন্ট তুমি লিখতে চাও তাহলে তোমাকে এভাবে লিখতে হবে যে অ্যাসাইনমেন্টের চতুর্পাশে জায়গা থাকবে, সমান পরিমাণ জায়গা থাকবে। সেটা তুমি যতটুকুই জায়গা রাখো, হ্যাঁ, যে খুব বেশি জায়গা যে রাখতে হবে তেমন কিন্তু নয়। একটি নির্দিষ্ট পরিমাণ অল্প, যেমন 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম যতটুকু পারো আর কি। তোমার খাতার মধ্যে খাতাটাকে একটি চতুর্পাশ দিয়ে স্কেল করে সমান পরিমাণ জায়গা রেখে তারপরে মাঝখানে যে জায়গাটা থাকবে সেই জায়গায় তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। দেখো, আমি বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ডান পাশে যে আমি লিখে দিয়েছি যে ইউ হ্যাভ টু মেক এ বর্ডার অ্যারাউন্ড ইউর পেজ লাইক দিস পেজ। আমি যে পেজটিকে তোমাদের দেখাচ্ছি, দেখো চতুর্পাশে আমি একটি বর্ডার দিয়েছি, একটি ব্লু কালারের বর্ডার দিয়েছি। এরকম তোমাকে একটি বর্ডার দিতে হবে, তবে এখানে স্পেস কম, জায়গা কম, যে কারণে দেখা যাচ্ছে যে বর্ডারটা অনেক মোটা হয়েছে। এত মোটা বর্ডার দেওয়ার দরকার নেই, যতটুকু দিতে পারো আর কি। তবে চতুর্পাশে সমান পরিমাণ বর্ডার দিতে হয়। এটা হলো একটি অ্যাসাইনমেন্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম। দেখো, নেক্সট যেই কাজটা থাকবে সেটা হলো অ্যাসাইনমেন্টের কভার পেজ। তোমার অ্যাসাইনমেন্টে অবশ্যই একটি কভার পেজ থাকতে হবে, এবং কভার পেজ কিভাবে তুমি ডিজাইন করবে অথবা কভার পেজটা তোমার কেমন হবে সেই জিনিসটা আমি এখানে দেখিয়েছি। এখানে অল্প জায়গা, তাই আমি স্টেপ বাই স্টেপ যে কোন উপর থেকে নিচ পর্যন্ত তোমাকে কী বিষয়গুলি লিখতে হবে সেটা আমি দেখিয়েছি। তবে তোমরা তোমাদের সুবিধা মতো স্থানে এই কথাগুলি লিখবে, সুবিধা মতো স্থানে, মানে পেজের যেখানে লিখলে সুন্দর হয় সেই জায়গায় লিখতে হবে। দেখো, প্রথমে যেটা লিখতে হবে যে পেজের শুরুতে বা সবার উপরে যে লেখা লিখবে সেটা হলো নেম অফ ইউর স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। তুমি যদি স্কুলের শিক্ষার্থী হও তাহলে প্রথমে তোমার সেই স্কুলের নাম লিখবে, কলেজের হলে সেই কলেজের নাম লিখবে, অথবা ইউনিভার্সিটি হলে সেই ইউনিভার্সিটির নাম লিখবে। তারপরে যেটা লিখতে হবে, দেখো সাবজেক্ট বলতে বোঝাচ্ছি যে নেম অফ ইউর সাবজেক্ট, যে তুমি কোন সাবজেক্টের ছাত্র। এমন হতে পারে তুমি ইংলিশে অনার্স করতেছো,
এমন হতে পারে তুমি বাংলা অনার্স করতেছো, এমন হতে পারে তুমি বিবিএ করতেছো, এমবিএ করতেছো। তুমি যেই কোর্সের উপরে পড়াশোনা করবে এইখানে হবে সেই কোর্সের নাম। অথবা এমন হতে পারে যে তুমি কোন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করতেছো, মনে করো যারা স্কুলের শিক্ষার্থী আছো তারা কোন বিষয়, মনে করো তোমাকে বাংলা বিষয়ের উপরে একটি অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো, তাহলে এই সাবজেক্ট বলতে বোঝাবে এখানে সে বাংলা, বিষয়টির নাম হবে বাংলা। অথবা এমন হলো যে তোমাকে ইংরেজির উপরে একটি অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো, তাহলে তোমার সাবজেক্ট হবে ইংরেজি। অথবা মনে করো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই বিষয়টির উপরে তোমাকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, তাহলে তোমার নাম হবে ইসলামের, সাবজেক্ট নাম হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর যেই বিষয়টা লাগবে সেটা হলো অ্যাসাইনমেন্ট অন, যে তোমাকে কোন টপিকের উপরে, কোন বিষয়টির উপরে, মানে ওই বিষয়ের কোন টপিকটার উপরে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে সেই নামটা তোমাকে এখানে লিখতে হবে। হ্যাঁ, যে নেম অফ ইউর অ্যাসাইনমেন্ট টপিক, দেখো লিখে দিয়েছি, এরপর লিখতে হবে কি নেম অফ ইউর অ্যাসাইনমেন্ট টপিক, মানে তোমাকে অ্যাসাইনমেন্ট অন কথাটা লিখে তারপরে তোমাকে লিখতে হবে নেম অফ ইউর অ্যাসাইনমেন্ট টপিক, যে তোমাকে যেই টপিক বা যেই বিষয়ের উপরে অ্যাসাইনমেন্টটি লিখতে দেওয়া হবে সেই বিষয়টির নাম তুমি এইখানে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো তারপরে যেই বিষয়টা লিখতে হবে সেটা হলো সাবমিটেড টু। সাবমিটেড টু বলতে বোঝায় তুমি কার কাছে অ্যাসাইনমেন্টটি জমা দিবে, অথবা কার কাছে জমা দেওয়ার উদ্দেশ্যে তুমি অ্যাসাইনমেন্টটি করছো তার নাম হবে এখানে, সেই শিক্ষকের নাম, অথবা যদি কোনো প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠানের নাম, অথবা মনে করো তোমার বিভাগীয় প্রধানের কাছে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি জমা দিবে, তাহলে তার নাম এবং তার পদবি। অথবা মনে করো তোমার তুমি যার কাছে অ্যাসাইনমেন্টটি জমা দিবে, মনে করো তোমার ক্লাসের যেই শ্রেণী শিক্ষক আছে, ক্লাস টিচার, তুমি তোমার ক্লাস টিচারের কাছে জমা দিবে, তাহলে সেই ক্লাস টিচারের নাম এবং তার পদবি, এই কথাটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, যদি কোনো প্রফেসর হয় তাহলে প্রফেসরের নাম, পদবি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো যে কথা লিখতে হবে সেটা হলো সাবমিটেড বাই। সাবমিটেড বাই বলতে বলছে যে অ্যাসাইনমেন্টটা করছে তাকে বোঝাচ্ছে। সাবমিটেড বাই বলতে যে অ্যাসাইনমেন্টটা করছে, মানে যে অ্যাসাইনমেন্টের কাজটা করছে তাকে বোঝাচ্ছে। তাহলে দেখো সে ডেফিনেটলি একজন ছাত্র হতে পারে, অথবা কোনো প্রাতিষ্ঠানিক অ্যাসাইনমেন্ট হলে কোনো এমপ্লয়িও হতে পারে, এমন হতে পারে। তাহলে আমরা এখানে ছাত্র কথা লিখেছি, দেখো নেম অফ স্টুডেন্টস, স্টুডেন্টসের নাম, প্রথমে আসবে স্টুডেন্টের নাম, সাবমিটেড বাই লিখে তারপরে লিখবে সেটা কোন পাশে লিখবে সেটা কিন্তু তুমি সুবিধাজনক জায়গায় লিখবে। আমি জাস্ট জায়গা অল্প তাই বিষয়গুলো একটা পর একটা লিখেছি। দেখো নেম অফ স্টুডেন্টস এই কথাটা লিখে তুমি লিখবে স্টুডেন্টের নাম, তারপর লিখবে কি যে ক্লাস, তুমি কোন ক্লাসে পড়ো সেই কথাটা লিখবে, তারপর রুল, তোমার ক্লাস রুল নাম্বার, তারপরে তোমার ডিপার্টমেন্ট, যে তুমি কোন বিভাগে পড়ো, কোন বিভাগে পড়ো। মনে করো তুমি এইচএসসি অথবা এসএসসির স্টুডেন্ট, তাহলে তুমি কী লিখবে, তাহলে তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে তুমি আর্টস লিখবে, সায়েন্সের হলে বিজ্ঞান বিভাগ হলে সায়েন্স লিখবে, অথবা বিজনেস স্টাডিজ ব্যবসায় শিক্ষা শাখার হলে বিজনেস স্টাডিজ লিখবে, অথবা যদি তুমি কোনো অনার্সের হও তাহলে তুমি তোমার সেই নির্দিষ্ট বিভাগের নাম লিখবে। তারপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার, তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যেই নাম্বারটা তোমার আছে মোবাইল নাম্বার, সে একটা মোবাইল নাম্বার তুমি এখানে দিবে। তারপর দেখো ডেট অফ সাবমিশন, এই ডেট অফ সাবমিশন এটা হবে কিন্তু তোমার পেজের একবারে কভার পেজের শেষের দিকে। ডেট অফ সাবমিশন, যে ডেট অফ সাবমিশন বলতে বোঝায় যে তুমি কোন দিন এই অ্যাসাইনমেন্টটি জমা দিবে সেই ডেটটা, যেই দিন তোমাকে অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে সেই ডেট লিখতে হবে এখানে। তারপর দেখো এই হলো তোমাদের বাংলায় ইংলিশে একটি অ্যাসাইনমেন্ট করার যেই কভার পেজটা করার একটা ধারাবাহিক কাজ, যে তোমার ইংলিশে যখন তুমি একটি অ্যাসাইনমেন্ট করবে তখন তোমার কভার পেজটাই এই কথাগুলি থাকবে। এখন এই কথাগুলি তুমি তোমার খাতার যে পেজ, অ্যাসাইনমেন্ট লেখার যে পেজ, কভার পেজ, সেই পেজের যে কথাটা যেই জায়গায় লিখলে সুন্দর দেখায় সেই জায়গায় তুমি বসাবে। এখানে আমার জায়গা কম তাই আমি এভাবে বসিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব বাংলা ভাষায় কিভাবে একটি অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করা যায়। দেখো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটি হলো যে তোমার বিদ্যালয়, মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের নাম হবে সবার উপরে। তারপরে দেখো তোমাদের পেজটা একটু বড় থাকবে, আমি এখানে কোনো ডিজাইন বা নকশা দেখাতে পারি নাই কারণ জায়গা ছোট ছিল এখানে। তারপরে তুমি তোমার কোনো নকশা অথবা কোনো ডিজাইন দিতে পারো, অথবা মনে করো তোমার প্রতিষ্ঠানে, তোমার বিশ্ববিদ্যালয়ের একটি লোগো আছে, তুমি ইচ্ছা করলে সেই লোগোটা এখানে ব্যবহার করতে পারো, অথবা তোমার কলেজের একটি লোগো আছে, তোমার বিদ্যালয়ের একটি লোগো আছে, তুমি যদি সেটা ব্যবহার করতে পারো তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা আরও সুন্দর হবে। অথবা তোমার প্রতিষ্ঠানের কোনো ছবি
তুমি যদি এখানে অ্যাড করতে চাও সেটাও করতে পারো, অথবা এই যে কোনো ডিজাইন যেটা দেখতে সুন্দর লাগে, অড যাতে না লাগে এবং এডুকেটিভ হয়, এমন কোনো একটা রুচিপূর্ণ কোনো একটা ছবি তুমি এখানে, রুচিশীল, যেটাকে রুচিশীল বলা যায়, এমন একটা ছবি তুমি এখানে অ্যাড করতে পারো। প্রাসঙ্গিক হতে হবে, তোমার বিষয়ের সাথে যাতে প্রাসঙ্গিক হয় এই বিষয়টাও খেয়াল করতে হবে, যে তুমি যে ছবিটা ব্যবহার করতেছো সেই ছবিটা যেন তোমার অ্যাসাইনমেন্টের সাথে প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক যেন না হয়। তারপরে দেখো তোমার বিষয়ের নাম লিখবে, যে তুমি যেই বিষয়ের ছাত্র, সেই মানে তোমাকে যেই বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে দেওয়া হয়েছে, যদি বাংলায় হয় তাহলে তুমি লিখবে বাংলা, তারপর যদি ইংরেজি হয় ইংরেজিটা, বাংলায় তো আর ইংরেজিটা লিখতে দিবে না। তারপর মনে করো যে তোমার পৌরনীতির উপরে, পৌরনীতি ও সুশাসন এই বিষয়টার উপরে যদি অ্যাসাইনমেন্ট তৈরি করতে দেয় তাহলে এটা লিখবে, অথবা হিসাব বিজ্ঞান, মনে করো যে ব্যবসা শাখার হিসাব বিজ্ঞান, অথবা এরকম হলে সেই বিষয়টা, অথবা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং যেটাকে, অথবা মনে করো যে বাংলা সাহিত্যের ইতিহাস, অথবা মনে করো এমন অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বইটির উপরে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো, তাহলে তোমার বিষয় বলতে এই বইটার নাম হবে এখানে। তারপর দেখো অ্যাসাইনমেন্টের বিষয়ের নাম, মানে অ্যাসাইনমেন্টে তোমাকে যে টপিকটির উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে দেওয়া হবে, সেই টপিকের নাম হবে এখানে। তারপর লিখবে তুমি উপস্থাপনায় মানে যিনি অ্যাসাইনমেন্ট লিখছে তিনি তো উপস্থাপন করছে, তাহলে তার নাম, শিক্ষার্থীর নাম উপস্থাপনায় লিখে তারপর লিখবে শিক্ষার্থীর নাম, যে শিক্ষার্থী লিখবে তার নাম, তারপরে শ্রেণী, তারপর রোল নাম্বার, বিভাগ, আর হলো মোবাইল নাম্বার, তোমার কন্ট্যাক্ট নাম্বার বা তোমার সাথে যোগাযোগের নাম্বার, এই নাম্বারটা লিখবে। তারপরে দেখো তত্ত্বাবধানে, তার নিচে আছে তত্ত্বাবধান বলতে বোঝাচ্ছি যে যার কাছে তুমি অ্যাসাইনমেন্টটা জমা দিবে অথবা যার আন্ডারে তুমি অ্যাসাইনমেন্টটা করতেছো তার নাম, সেই শিক্ষকের নাম হবে, তার পদবি হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং সবশেষে তোমার লিখবে যে জমাদানের তারিখ, অ্যাসাইনমেন্টটা তুমি যেই দিন জমা দিবে সেই দিন লিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই হলো বাংলায় অ্যাসাইনমেন্টে কভার পেজ তৈরি করার একটি আদর্শ নিয়ম, আমি তোমাদেরকে জানালাম। এবার আমরা দেখব যে অ্যাসাইনমেন্টের কভার পেজের পরে যে পেজটা থাকে, এটাকে আমরা প্রথম পেজ যদি ধরি অথবা দ্বিতীয় পেজ যদি ধরি, তাহলে এই পেজটিতে আমরা কি লিখব, এই পেজটিতে যে বিষয়গুলি লেখা হবে সেই বিষয়গুলি আমি এখানে উদাহরণ সহ এবং একটি ফরম্যাট দিয়েছি। তোমরা যদি ইংরেজিতে অ্যাসাইনমেন্ট করতে হয়, আমি তোমাদেরকে ইংরেজিতে অ্যাসাইনমেন্ট দিয়েছি। এই অ্যাসাইনমেন্ট ইংরেজিতে যদি করতে হয় তাহলে উপরের ফরম্যাটটি তোমরা ফলো করতে পারো, অথবা বাংলায় যদি করতে হয় তাহলে নিচের ফরম্যাটটি তোমরা ফলো করতে পারো। এবং এখানেই শেষ না, আসলে এটি আমার মতো করে আমি একটি অত্যন্ত সহজ ভাষায় একটি ফরম্যাট তোমাদেরকে দিয়েছি। তোমরা নিজেরা তোমাদের বিষয়ের সাথে সঙ্গতি রেখে তোমাদের ইচ্ছে মতো এই ফরম্যাটটা ফলো করে তোমরা কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট তৈরি করতে পারো। অ্যাকনলেজমেন্ট অথবা স্বীকারোক্তি, এটাকে বলে অ্যাসাইনমেন্টের, এটা কভার পেজের পরে যে পেজটা, দ্বিতীয় পেজ, এই পেজের মধ্যে কিন্তু এটা থাকবে। এটা কিন্তু নিয়ম যে এই পেজের পরেই অ্যাসাইনমেন্টের অ্যাকনলেজমেন্ট থাকে। এখন বিষয়টা দেখো যে অ্যাকনলেজমেন্ট জিনিসটা কি। অ্যাকনলেজমেন্ট হলো এক ধরনের স্বীকারোক্তি। স্বীকারোক্তি বলতে কি, যে এই যে অ্যাসাইনমেন্টটা তুমি করতেছো, সেই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে তোমার কেমন লাগছে, কী অভিজ্ঞতা অর্জন করতেছো, কী শিখতে পারছো, এই বিষয়গুলি, এবং এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে মানে সহজ সরল স্বীকারোক্তি যে আমি এই অ্যাসাইনমেন্টটা করেছি, অ্যাসাইনমেন্টের মধ্যে আমার কোনো ভুলও থাকতে পারে, কোনো ত্রুটি থাকতে পারে, অথবা আমার জ্ঞানের পরিধির স্বল্পতা থাকতে পারে। আমি এই জন্য সবিনয়ে আপনার কাছে, প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, আপনার কাছে আমি আগে থাকতে প্রথম থেকেই ক্ষমা চাচ্ছি যে আমি আসলে অত সুন্দর করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারি নাই। এটা কেন? এটা হলো একটি বিনয়ের ভাষা। এই বিনয়ের সাথে কিন্তু একজন শিক্ষকের মন তুমি জয় করতে পারো, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এই জন্য অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পেজ, কভার পেজের পরের পেজেই হবে কি অ্যাকনলেজমেন্ট, অথবা বাংলায় লিখতে হবে স্বীকারোক্তি। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি একটি ফরম্যাট দিয়েছি, ফরম্যাটটি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দিস অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মাই এইচএসসি, এসএসসি, অনার্স আর মাস্টার্স অথবা বিবিএ, এমবিএ প্রোগ্রাম, অথবা যে কোনো সাবজেক্ট যেই বিষয়ের উপরে তুমি পড়াশোনা করবে সেই বিষয়ের নাম এখানে আসবে। প্রোগ্রাম আন্ডার দ্য, এখানে দেখো আমি একটি গ্যাপ রেখেছি, আর নেম অফ ইউর ডিপার্টমেন্ট উইথ নেম অফ ইউর ইনস্টিটিউশন। দেখো এখানে যে কথাটা আসবে এই জায়গাটায়, সেটা হলো আন্ডার দ্য, মনে করো তুমি বাংলা বিভাগের স্টুডেন্ট, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইংরেজি বিভাগের স্টুডেন্ট যদি হও তাহলে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ
ইংলিশ ইন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এরকম হতে পারে। আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, অথবা হতে পারে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইংলিশ ইন ঢাকা ইউনিভার্সিটি, অথবা হতে পারে মনে করো আন্ডার দ্য AKM হাই স্কুল, অথবা যে কোনো আন্ডার দ্য এক্স হাই স্কুল ইন মুন্সিগঞ্জ, সাপোজ কথা। এরকম তুমি একটি প্রতিষ্ঠানের নাম সহ ওই প্রতিষ্ঠানের তোমার তুমি যেই বিভাগের ছাত্র বা ছাত্রী সেই বিভাগের কথা লিখবে, যে আন্ডার দ্য আর্টস ডিপার্টমেন্ট অথবা আন্ডার দ্য বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট ইন এক্স কলেজ, এইভাবে তুমি কিন্তু এই কথাটা লিখবে। তারপরে পরের লাইনে হবে যে আই এম ইনডেপ্টেড টু আ নাম্বার অফ পারসন ফর দেয়ার কাইন্ড অ্যাডভাইস, সাজেশন, ডিরেকশন অ্যান্ড কোঅপারেশন দ্যাট হ্যাভ এনেবলড মি টু প্রিপেয়ার দিস অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, যে তুমি বিনয়ের সাথে প্রকাশ করতেছো যে তুমি কার কাছ থেকে সহযোগিতা পেয়েছো সেই কথাগুলি। তারপরে ইটস আ গ্রেট প্লেজার ফর মি টু বি অ্যাসাইন্ড আন্ডার দ্য গাইডেন্স অফ। এখানে দেখো আমি আরেকটি বক্স করেছি, এখানে কি লিখতে হবে, নেম অফ ইউর টিচার, চেয়ারম্যান অফ ইউর ডিপার্টমেন্ট, তোমার বিভাগের যে চেয়ারম্যান তার বরাবর তার নাম, মানে যার আন্ডারে তুমি অ্যাসাইনমেন্টটি করছো, মূলত যার আন্ডারে তুমি অ্যাসাইনমেন্টটি করছো এখানে হবে তার নাম। সেটা হতে পারে তোমার টিচার যার আন্ডারে তুমি অ্যাসাইনমেন্টটা করছো, অথবা হতে পারে কি তোমার বিভাগের চেয়ারম্যান যার আন্ডারে তুমি অ্যাসাইনমেন্ট করছো, মানে মোট কথা এখানে তুমি যার আন্ডারে অ্যাসাইনমেন্টটি করবে এখানে হবে তার নাম। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা আমাদের এই অ্যাকনলেজমেন্টের দ্বিতীয় প্যারা যা লিখবা যে দিস পেপার ইজ নট ফ্রি ফ্রম লিমিটেশন, যে এই পেপারটা লিমিটেশন মানে সীমাবদ্ধতার বাইরে নয়। দেয়ার মাইট বি সাম মিস্টেকস such as typing errors despite my utmost care, যে অনেক যত্নের পরও এখানে টাইপিং এরর থাকতে পারে, টাইপিং এর ভুল হতে পারে। আই অ্যাপোলোজাইজ ফর দিস, আমি এই জন্য ক্ষমা প্রার্থী বা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আর বাংলা স্বীকারোক্তিটা কীরকম হতে পারে, যে তুমি যেই বিদ্যালয় মহাবিদ্যালয়ে যেই বিভাগের ছাত্র সেই কথাটা লিখতে হবে। হ্যাঁ, বিভাগের ছাত্র, তারপরে বিষয়ের যেই বিভাগের বিষয়ের ছাত্র, ঠিক আছে, এই কথাগুলো লিখতে হবে। মনে করো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন ছাত্রী, তাই বাংলা বিভাগের সেই কথাটা লিখবে। অথবা তুমি মনে করো তুমি এক্স কলেজের মানবিক বিভাগের একজন ছাত্রী অথবা ছাত্র, এই বিষয়টা লিখতে হবে। হ্যাঁ, বিষয়ের একটি অবিচ্ছেদ্য অংশ এবং ওই বিষয়ের একটি অবিচ্ছেদ্য অংশ বিভাগের ওই বিষয় বলতে এখানে কোন বিষয় বোঝাচ্ছে, যে মনে করো তোমার পৌরনীতি বিষয়ের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এই অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, সেক্ষেত্রে লিখতে হবে যে এই প্রথমে লিখতে হবে কি অ্যাসাইনমেন্টটির নাম, তারপরে ওই তোমার বিদ্যালয় বিভাগ, এভাবে লিখে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করা হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিটি ব্যক্তির প্রতি যাদের আন্তরিক উপদেশ, পরামর্শ, নির্দেশনা ও সহযোগিতা আমাকে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করতে সক্ষম করেছে। ঠিক আছে, তারপর লিখবে করেছে জনাব ড্যাশ স্যারের তত্ত্বাবধানে অ্যাসাইনমেন্টটি করতে পেরে আমি খুবই আনন্দিত। তুমি যেই স্যারের তত্ত্বাবধানে যেই স্যারের আন্ডারে তুমি অ্যাসাইনমেন্টটি করবে তার নাম লিখবে এখানে। এই অ্যাসাইনমেন্টটি কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা হলো দ্বিতীয় প্যারা। এই অ্যাসাইনমেন্টে কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমার আন্তরিক চেষ্টার পরেও এখানে কিছু বানান ভুল থাকতে পারে, অথবা কোনো তোমার টাইপিংয়ের ভুল থাকতে পারে, এই ধরনের একটা কথা হবে এখানে। পরে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। হ্যাঁ, এই ধরনের একটি কথা। টাইপিং মিস্টেক, বানান ভুলটা কথাটা দিও না, এখানে দিও যে এখানে টাইপের কোনো ভুল হতে পারে, অথবা এইরকম একটা কথা দিয়ে তুমি অ্যাকনলেজমেন্টে লিখবে। তো এটা হবে আমাদের কভার পেজের পরের পেজ। তারপরে আমরা সামনের দিকে আগাই। দেখো তৃতীয় পেজ, যদি কভার পেজ আমরা প্রথম ধরি, এটা হলো তৃতীয় পেজ। তৃতীয় পেজে কি থাকবে, ইন্ডেক্স থাকবে। হ্যাঁ, ইন্ডেক্স মানে হলো সূচিপত্র। ইন্ডেক্স মানে কি, সূচিপত্র। তোমরা জানো যে এই সূচিপত্র, এখানে আমি বাংলা ফরম্যাটটি দেইনি। সূচিপত্রতে কি থাকে দেখো, এটা তোমরা বুঝতে পারবে, যারা বাংলা অ্যাসাইনমেন্ট করো তারা বুঝতে পারবে। এখানে কি হবে, ইন্ডেক্সে প্রথম হবে সূচিপত্র। সূচিপত্রের সবার হেডিং, একদম পেজের প্রথম হেডিং হবে ইন্ডেক্স লিখে তারপরে তুমি 3 ঘরের একটি ছক তৈরি করবে, যেখানে 3টি কলাম থাকবে এবং 3টি রো থাকবে। ঠিক আছে, এইভাবে তুমি একটি ছক তৈরি করবে। এখানে আমি ছোট করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু তোমার বড় হবে কেন, তুমি মনে করো আমি এখানে
টপিক বলতে এখানে তোমার তুমি যে অ্যাসাইনমেন্টটা করছো সেই অ্যাসাইনমেন্টটাকে তুমি কতগুলি ভাগে বিভক্ত করবে সেই ভাগগুলির উপরে। হ্যাঁ, যেমন ধরো তোমাকে যদি বাংলাদেশের ক্রিকেট খেলার উপরে একটা অ্যাসাইনমেন্ট করতে দেয়, তাহলে তুমি ক্রিকেট খেলাটাকে অনেক ভাগে কিন্তু ভাগ করতে পারো। যে ক্রিকেট খেলা, প্রথমে যদি তুমি ক্রিকেট খেলা কি, এই হলো একটা ভাগ, এই হলো একটা পার্ট। তারপরে লিখলে তুমি যে ক্রিকেট খেলার উৎপত্তি সংক্রান্ত একটা বিষয় লিখলা, এটা গেল একটা পার্ট। তারপরে লিখলা কি, যে তুমি যে দেশে বসবাস করো সেই দেশে ক্রিকেট খেলার উৎপত্তি কখন হয়েছে, এটা একটা পার্ট। তারপরে গেল তোমার যে ক্রিকেট খেলার বিশ্বে ক্রিকেট খেলার অবস্থান বা জনপ্রিয়তা, এই কথাটা লিখলা। এইভাবে কিন্তু একটা করে আস্তে আস্তে তোমার টপিকটা বাড়তে থাকবে। মানে তুমি যতটা পয়েন্টে বিষয়টাকে আলোচনা করবে, প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু আসবে। এবং এইখানে প্রত্যেকটা পয়েন্টের পাশাপাশি তুমি ইচ্ছে করলে কোন পেজে, কত নাম্বার পেজে তোমার এই গেলে এই লেখাটা পাওয়া যাবে, সেই পেজ নাম্বারটাও তুমি ইচ্ছে করলে এখানে তুলে দিতে পারো। তো এইভাবে দ্বিতীয় ঘরে থাকবে দেখো যে টিচার সিগনেচার, শিক্ষকের সিগনেচার থাকবে। যে শিক্ষকের আন্ডারে তুমি অ্যাসাইনমেন্টটা করছো, যে শিক্ষক তোমার অ্যাসাইনমেন্টটা পেয়েছেন এবং তিনি পড়ে তিনি একটি সিগনেচার দিবেন, এই ঘরটা থাকবে এটা। তারপরে দেখো রিমার্কস বলতে শিক্ষকের যে মন্তব্য, শিক্ষক তোমার অ্যাসাইনমেন্টটা পড়ে দেখে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ঘর হলো এটা। তো এইভাবে তোমার এটা হবে অ্যাসাইনমেন্টের তৃতীয় পেজ। আসলে বুঝতে পেরেছ? এবার আমরা দেখব যে পরের পেজটি কি, এই যে তৃতীয় পেজের পরে মাঝখানে যেই পেজগুলি, সেই পেজগুলিতে কিন্তু তুমি এই যে তোমার কনটেক্সট বা সূচিপত্রে যা কিছু লিখলে সেই কথাগুলি কিন্তু এখানে আসবে। হ্যাঁ, ইভেন কি এই যে সর্বশেষে যে আমি কনক্লুশন লিখেছি সেটাও আসবে। তারপরে কনক্লুশনের পরের যে পেজ রেফারেন্স, সেই রেফারেন্সের পেজটাও কিন্তু ওই কনটেক্সটে আসবে। মানে কনটেক্সট মানে হলো সূচিপত্র। তোমরা আসলে বুঝতে পারো, আমি জানি যে সূচিপত্র মানে কি, তুমি একটা বই পড়তেছো, সেই বইয়ের A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কতটা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারের শিরোনাম কি, সেটা কিন্তু সূচিপত্রে থাকে। তো অ্যাসাইনমেন্টও এরকমই একটি কাজ। সেই কাজের জন্য তোমাকে অ্যাসাইনমেন্টের সূচিপত্র লিখতে হবে এবং সূচিপত্র ওই বিষয়গুলি আসবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে এই যে প্রত্যেকটা কাজগুলি তুমি যে কিভাবে করছো, কোন পেজে কি লিখছো, সেই পেজগুলি হবে এই মাঝখানে। মানে আমি এখন যে পেজটি দেখাচ্ছি এটা হলো কনক্লুশনের মাঝখানে, মানে ইন্ডেক্স এবং কনক্লুশনের মাঝখানে হবে তোমার সূচিপত্রের বডি, সূচিপত্র তোমার অ্যাসাইনমেন্টের বডি, যে অ্যাসাইনমেন্টের শরীর যেটাকে বলি। যে অ্যাসাইনমেন্টে তোমার অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট বলতে তুমি তোমার যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা তুমি কীভাবে শেষ করেছো, সেই কাজটার জন্য তুমি কী লিখেছো, সেই বিষয়টা থাকবে কিন্তু এখানে। আর শেষের দিকের একটি প্যারা হলো কনক্লুশন। দেখো আমি লিখে দিয়েছি পেজ বিফোর দ্য লাস্ট পেজ, এখানে দি হয়েছে, এটা একটা হবে। হ্যাঁ, পেজ বিফোর দ্য লাস্ট পেজ, মানে লাস্ট পেজের পূর্বের পেজ, মানে সর্বশেষ পেজের আগের পেজ হলো এটা হলো কনক্লুশন। তাই কনক্লুশনটা তুমি কিভাবে লিখবে, দেখো যে আমি একটি সাধারণ কনক্লুশন লিখে দিয়েছি, যে এটা তোমরা ইচ্ছে করলে ফলো করতে পারো, অথবা তোমার প্রাসঙ্গিকতা এনে তোমার যে বিষয় আছে সেই বিষয়ের সাথে প্রাসঙ্গিক রেখে তুমি নিজে একটি কনক্লুশন তৈরি করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটি উদাহরণ দিয়েছি। দেখো, ইট বিকেম এ গ্রেট এক্সপিরিয়েন্স টু মেক অ্যান অ্যাসাইনমেন্ট অন, অ্যাসাইনমেন্টের নাম হবে এখানে যে বিষয়ের উপরে তোমাকে অ্যাসাইনমেন্টটি করতে দেওয়া হয়েছে, যে এটা একটি অনেক বড় একটি অভিজ্ঞতার একটি কাজ ছিল। এই বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট করতে পারাটা, it has provided me lots of knowledge and pleasure। এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে, এই কাজটা করতে গিয়ে আমাকে এটা অনেক জ্ঞান দিয়েছে আমাকে, এবং অনেক আনন্দ আমি পেয়েছি। থ্যাঙ্কস টু অল দ্য পারসনস হু সাপোর্টেড মি অ্যান্ড হেল্প মি টু কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট সাকসেসফুলি। যে আমার এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে সফলতার সাথে শেষ করতে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা থ্যাঙ্কস গিভিং করতে হবে এই কনক্লুশনে এসে। এইটা নিয়ে তোমরা যারা বাংলায় করবে তাদের জন্য আমি একটি দিয়েছি, যে বাংলায় করার একটি প্যাটার্ন দিয়েছি, যে অ্যাসাইনমেন্টের বিষয়ের নাম হবে যে এই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করা ছিল একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। না, অ্যাসাইনমেন্টটি তৈরি করে আমি অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি এবং আনন্দ পেয়েছি। তারপরে কি, যারা আমাকে এই অ্যাসাইনমেন্টটি সফলতার সাথে তৈরি করতে সমর্থন দিয়েছেন এবং সহযোগিতা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এরকম একটি কথা তোমার এই কনক্লুশনে আসবে। অথবা তুমি ইচ্ছে করলে এর চাইতেও ভালো অনেক কথা তুমি ইচ্ছে করলে নিয়ে আসতে পারো এবং লিখতে পারো।
ঠিক আছে, তবে বিষয়টি যেন তোমার কথাগুলি যেন প্রাসঙ্গিক হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো দেখো এই পেজটা ছিল কিন্তু কনক্লুশনের মানে লাস্ট পেজের আগের পেজ, একদম আমরা সর্বশেষ পার্টে চলে এসেছি। দেখো এইখানে এরপরের পেজটা কোনটা হবে, এরপরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হলো রেফারেন্স। রেফারেন্স মানে কি? রেফারেন্স মানে তথ্যসূত্র। তথ্য দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এখানে তোমার কি লিখতে হবে। হিয়ার ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অফ দ্য সোর্সেস from where you have collected the information and knowledge that you have written in your assignment, such as Wikipedia, textbook or any book, Google or any other sources. এখানে যে নামগুলি আসবে, যে এইখানে যা লেখা হবে তা হলো কি, যে দেখো নিচে লিখেছি তথ্যসূত্রে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য যে সকল উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এখানে তাদের নাম লিখতে হবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে 1 2 3 4 5 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু তোমার যেই সোর্স থেকে তুমি তোমার এইটা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য তথ্য নিয়েছো সেই সোর্সগুলির নাম কিন্তু এখানে লিখতে হবে। এটাকেই বলে যে রেফারেন্স, যার তথ্যসূত্র। রেফারেন্স মানে হলো যেই বই থেকে, যেই জায়গা থেকে, যে অবস্থান থেকে, এমন হতে পারে রেফারেন্স এমন হতে পারে যে আমার ফ্রেন্ড আমাকে সহযোগিতা করছে, ফ্রম মাই ওয়েল উইশার্স, আমার ওয়েল উইশার্স যারা আছে তাদের থেকে আমি এই তথ্যগুলি পেয়েছি, এই তথ্যটা পেয়েছি, এমনও হতে পারে। অথবা হতে পারে যে আমি আমার টেক্সট বুক থেকে এই পেজের এই তথ্যটা পেয়েছি, অথবা আমার টেক্সট বুক থেকে এই পেজের দরকার নেই, তোকে একটু লিখতে হবে যে আমি এই একদম নাম্বার 1 থেকে শুরু করবে। সাপোজ মনে করো তুমি কিছু তথ্য পেয়েছো উইকিপিডিয়া থেকে অথবা বাংলাপিডিয়া থেকে, তা বাংলাপিডিয়া হলে 1 নম্বরে লিখলে বাংলাপিডিয়া, তারপরে উইকিপিডিয়া হলে 1 নম্বরে লিখলে উইকিপিডিয়া, তারপরে তুমি যদি কোনো তথ্য তোমার টেক্সট বুক পেয়ে থাকো 2 নম্বরে লিখলে টেক্সট বুক, 3 নম্বরে তুমি মনে করো তুমি একটি ম্যাগাজিন থেকে তুমি কোনো তথ্য পেয়েছো, 3 নম্বরে লিখলে তুমি সেই ম্যাগাজিনের নাম 4 নম্বরে। তারপরে মনে করো তুমি গুগল থেকে সহযোগিতা নিয়েছো, তাহলে তুমি লিখলে তারপরে লিখলে গুগল। অথবা মনে করো তুমি ফেসবুক থেকে সহযোগিতা নিয়েছো, তারপরে তুমি লিখলে ফেসবুক। তারপরে মনে করো তুমি ইউটিউব থেকে কোনো ইনফরমেশন পেয়েছো, তথ্য পেয়েছো অ্যাসাইনমেন্টটা করার জন্য, সেই ইউটিউবের লিখলে মানে কি তোমাকে সোর্সটা লিখে দিতে হবে। ইভেন কি তুমি যদি কোনো বইয়ের কোনো নির্দিষ্ট পেজ থেকে পেয়ে থাকো, তোমার যদি সেই পেজটা জানা থাকে তাহলে তুমি সেই পেজ নাম্বারটাও লিখবে। আশা করি বুঝতে পেরেছো। এটাকে বলে তথ্যসূত্র বা রেফারেন্স। রেফারেন্স হলে কি হয়, যে তুমি যে কাজটা করেছো সেই কাজটা আসলে ফেক না, তুমি কারো থেকে চুরি করোনি। অ্যাসাইনমেন্ট কিন্তু চুরি করে, অনেকে চুরি করে লেখে। চুরি করা মানে বলতে এমন বোঝাচ্ছি যে তুমি মনে করো আরেকজন লিখেছে তার লেখাটা তুমি কপি করলে, এটা কিন্তু চুরি করা। অ্যাসাইনমেন্ট এক্স্যাক্টলি তুমি যদি একটি সত্যিকার অর্থে একটি অ্যাসাইনমেন্ট লিখতে চাও তাহলে কিন্তু তোমাকে চুরি করলে চলবে না। তোমার নিজের ক্রিয়েটিভিটি, এটা কিন্তু একটা সৃজনশীল কাজ, এই জন্যই তোমাদেরকে এটা দেওয়া হয়েছে যে তুমি সৃজনশীলতা দেখাবে, তোমার মেরিটকে দেখাবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমার কর্মজীবনে তোমাকে অনেক পরিস্থিতি ফেস করতে হবে, অনেক অ্যাসাইনমেন্ট এই ধরনের তোমার কাছে আসবে। সেই জন্যই তোমাকে এই অ্যাসাইনমেন্টগুলি দেয়া হয় বা করা হয় যে তুমি যেই জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞানটা তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছো কিনা। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ প্রান্তে। এখন আমরা দেখব যে তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, যে এই অ্যাসাইনমেন্টটা তোমরা এখানে কমপ্লিট করবে। অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করে তোমাদের আগামী মাসে এই রানিং মাসের যে 28 তারিখ, আজকে হলো 18 তারিখ, তোমাদের 10 দিন সময়, এই 28 তারিখে তোমরা অ্যাসাইনমেন্টটি জমা দিবে। হ্যাঁ, আমার কাছে জমা দিবে। দেখো আমি অ্যাসাইনমেন্টের বিষয়টা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে রাইট অ্যান অ্যাসাইনমেন্ট এক্সপ্লেইনিং দ্য ফলোয়িং স্টেটমেন্টস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিচের যেই আমি 3টি স্টেটমেন্ট দিয়েছি, 3টি বক্তব্য দিয়েছি, এই বক্তব্য 3টিকে এক্সপ্লেইন করবে। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্টের সোর্সটা কি আমি কোন জায়গা থেকে নিয়েছি, দিস অ্যাসাইনমেন্ট ইজ গিভেন ফ্রম ইউনিট 1 লেসন 1, তোমাদের এইচএসসি ফার্স্ট ইয়ারের বই থেকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, যে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, যে এই জায়গা থেকে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এটি একটি নমুনা অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা কমপ্লিট করবে এবং ফরম্যাটটা মেনটেন করবে, যাতে আমি দেখতে পাই বা তোমরা সঠিকভাবে পারতেছো কিনা সেই বিষয়টা আমি দেখব। দেখো প্রথম যেই টপিকটা তোমাদেরকে দিয়েছি, যে হি বলতে পারছি ম্যান্ডেলা ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আ টাইম, ours in South Africa and yours wherever you are.
এই কথাটাকে তুমি এক্সপ্লেন করবে। তারপরে ইট ইজ অ্যান আইডিয়াল I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. এই যে এই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা বক্তব্য তার এই কথাটিকে তুমি এক্সপ্লেন করবে। তারপর উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, সর্বশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি। এই কথাটাকেও তুমি এক্সপ্লেন করবে যে এই কথাগুলি দিয়ে রাইটার অথবা স্পিকার কি বোঝাতে চেয়েছেন, তিনি কোন বিষয়টাকে ইন্ডিকেট করেছেন, কোন অবস্থায় তিনি কথাটা বলেছেন, এই কথাটার ব্যাকগ্রাউন্ড কি, এই যে বিস্তারিত বিষয়গুলি, এই বিষয়গুলি তুমি তোমার অ্যাসাইনমেন্টে এক্সপ্লেন করবে লজিক্যালি এবং অত্যন্ত ক্রনোলজিক্যালি, হ্যাঁ, যে খুব লজিক দিবে এবং ধারাবাহিকভাবে যাতে তোমার অ্যাসাইনমেন্টটা হয়। তো তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে কমপ্লিট করো। এবং করোনা ভাইরাসের আক্রমণটা আবার বাড়তেছে, এখন দেশের করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে কিছুটা, কারণ শীতকাল এখন। তোমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে থাকতে হবে। বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সর্বোচ্চ নিজের নিরাপত্তা দিবে। বিশেষ করে পরিবারে যদি কোনো শিশু থাকে অথবা বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তাদের বিশেষ যত্ন নিবে এবং কোনোভাবেই ঠান্ডা সর্দি এইগুলো লাগতে দেওয়া যাবে না। যদি কোনোভাবে লেগেই যায় তাহলে মাস্ক ব্যবহার করবে এবং ওষুধপত্র খাবে, বাসায় থাকার চেষ্টা করবে। তো ওই পর্যন্ত ভালো থাকবে এবং আমার ফোন নাম্বারটি তোমরা রাখতে পারো। যদি কখনো দরকার হয়, কোনো সহযোগিতার দরকার হয়, তাহলে আমার সাথে অবশ্যই তোমরা ওভার ফোন যোগাযোগ করবে। আমি আমার নাম্বারটি বলছি 0191788477। আবার বলতেছি 0191788477। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। কোনো সমস্যা হলে যোগাযোগ করো এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ।